অহনা জোরপূর্বক স্বাভাবিক কণ্ঠ নিয়ে বলে, তরকারির রং এমন কেন ভাবি? বাটার মিল্ক চিকেনের রং এমনই হয় রায়বাঘিনী ননদিনী। খানিকটা ঠেস মেরেই বলে শালিককে। খাবার মুখে তুলে মা মেয়ের চোখ কপালে উঠে যায়। এত সুস্বাদু রান্না তারা আগে কখনো খায়নি, এজন্য নয়, লবণ দেওয়া তরকারির স্বাদ এমন সুস্বাদু হয় বেশি অবাক হয় মা মেয়ে। তুই আসলেই লবণ দিয়েছিলি? তোমার কসম আম্মু, উল্টাপাল্টা কসম কাটবি না, তোর জন্য আমি মরতে পারবো না। মিসেস লাকির কথা শেষ হতে না হতেই ট্রেতে মগ ভর্তি চা আর পিরিচে সাজানো বিস্কুট নিয়ে হাজির হয় শালিক। অপ্রস্তুত অবস্থায় শালিককে দেখে মা মেয়ে দুজনই চমকে যায়। ট্রেটা ড্রেসিং টেবিলের উপর রেখে বলে, ট্রাস্ট হার ফুপি, সরি শাশুড়ি মা, সে অনেকগুলো লবণ দিয়েছিল, কিন্তু কি আর করার, আপনি ভুলে গেলেও কি আর আমি ভুলি? আমরা তো একই গুদামের চাল খেয়ে বড় হওয়া মেয়ে না? আপনিও যে বংশের মেয়ে, আমিও সে বংশের। আপনি ডালে ডালে চললে আমি চলি পাতায় পাতায়। কথাটা বলে কৃত্রিম হাসি দেয় শালিক। অহনা ভেঙচি কেটে বলে, তার নমুনা দেখলাম, ভাইয়াকে কালো জাদু করে বশ করেছ। আচ্ছা, আমার জামাইকে করছি বস, তোর জামাইকেও তো বসে এনে দিবনি, শুধু বিয়ে কর তুই। শালিক এই কথা বলা মাত্র অহনা কেঁদে দেয়, নায়িকা কান্নায় বলা চলে। কাঁদতে কাঁদতে বলে, দেখেছো আম্মু, আসতে না আসতেই আমায় বিদায় করার জন্য উঠে পড়েছে। তোমার অভিনয় হয়নি, তুমি আউট, গম্ভীরভাবে বলে চলে যায় শালিক। অহনার ন্যাকা কান্না মাত্রা আরো বেড়ে যায়। মিসেস লাকি মেয়ের মাথায় হাত বুলিয়ে মেয়েকে সান্ত্বনা দেওয়ার মিথ্যে চেষ্টা করে। শালিক কোনোটা আমলে নেয় না, নিজের ঘরের দিকে পা বাড়াতে লাগে। গরম গরম চাটা খেয়ে ফেলার অনুরোধ রইল। চা খেলে ভেতরে সব প্যাঁচ ছেড়ে যায়। মা মেয়ে দুজন রক্তচক্ষু নিয়ে শালিকের যাওয়ার পানে চেয়ে রইল। ট্যাকস ট্যাকস করে কিভাবে কথা শুনিয়ে গেল। কিন্তু বড় কথা তো সেটা না, বড় কথা হচ্ছে শালিক লবণ দেওয়ার বিষয়টা জানলো কিভাবে, আর জানলই বা কিভাবে যে লবণটা অহনাই দিয়েছে। বিয়ের এতগুলো বছর হয়ে গেল আপা, জুই তো খুশির খবর দেয় না। ওর সমস্যা আছে নাকি আপা? ফোনের এপাশ থেকে জুইয়ের মামিকে কথাটা বলে জুইয়ের শাশুড়ি। রান্না শেষে ঘরে যাওয়ার সময় কথাটা শুনে ফেলে জুই। আড়িপাতা যদিও খারাপ স্বভাব, তারপর সে দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে নেয়। শাশুড়ি কণ্ঠ বলে দিচ্ছে, জুইকে তিনি ভালো চোখে দেখছেন না, জুইয়ের চরিত্র দাগ ফেলতেও তিনি দ্বিধাবোধ করছেন না, অথচ তিনিও একজন মেয়ে। তিনিই জানেন চরিত্র, সম্মান, ইজ্জত মেয়েদের কাছে নিজেদের জীবনের চাইতেও বড়। জুই দীর্ঘ শ্বাস ফেলে ঘরে চলে যায়। দীর্ঘ 5 মাস পর আকাশও এসেছে ঈদের ছুটি কাটাতে। ঘরে এসেই জুই ধপ করে বসে পড়ে। প্রিয়তমার এ হেন আচরণে উদ্বিগ্ন হয়ে জুইয়ের কাছে যায় আকাশ। কি হয়েছে তোমার, এমন দেখাচ্ছে কেন? আমার এখন কি করা উচিত আকাশ? না পারছি আমি আনানকে নিজের মন থেকে সরিয়ে দিতে, না পারছি তোমার প্রাপ্য তোমায় বুঝিয়ে দিতে। তোমার মন যা চায় তাই করো। মন তো আনানকে চায়, আর মস্তিষ্ক তোমার পক্ষ হয়েই কথা বলে। তো চলো, আমি নিজে তোমাদের বিয়ে দিয়ে দিব। কখনোই না। আনান বলেছিল মনকে গুরুত্ব কম দিতে। আমাদের মন আবেগকে প্রাধান্য দেয়, আর মস্তিষ্ক বাস্তবতাকে। আর আনান কি আমার জন্য বসে আছে নাকি? দেখো কি, বিয়ে করে বাচ্চার বাপ হয়ে গিয়েছে। আমার মতো ধুকে ধুকে কষ্ট পাওয়ার মানুষও নয়। সৃষ্টিকর্তা বোধহয় ওর ভাগের কষ্টগুলো আমায় দিয়ে দিয়েছেন। দীর্ঘ শ্বাস ফেলে জুই। আকাশ কিছুই বলে না, ভাষা খুঁজে পায় না বলার। খানিকক্ষণ বাদে জুই আকাশের অনেকটা কাছে গিয়ে বসে। আকাশ চমকে যায়, করুণ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে জুই বলে, আকাশ, তোমার কাঁধে আমি মাথা রাখতে পারি? আকাশ অনুমতি দেয়। জুই আকাশের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। চোখে মুখে তার প্রশান্তির ছাপ জেগে ওঠে। পরম আবেশে জুই বলে, জানো, এভাবে আমি প্রথম মাথা রেখেছিলাম আনানের কাঁধে, অন্যরকম একটা শান্তি পেয়েছিলাম। আজ তোমার কাঁধে মাথা রাখলাম, সেই শান্তি পাইনি, পাবো না হয়তো, কিন্তু আরেকটা অন্যরকম শান্তি পাচ্ছি। চাপা কান্না নিয়ে বলে জুই। আকাশও এবার কিছু বলে না। জুইয়ের মাথার উপর মাথা রেখে সেও পরম আবেশে চোখ বন্ধ করে। জুই আবারও চাপা কান্না নিয়ে বলে, জানো আকাশ, আনান যাওয়ার পর নিজেকে যেমন গুরুতর অভাগী মনে হয়, ঠিক তেমন তোমায় স্বামী হিসেবে পাওয়ার পর ভাগ্যবতীও মনে হয়। তুমি বলেই আমায় এত সময় দিয়েছো। অন্য কেউ হলে সময় তো দূরে থাক, প্রথম দিনই জবরদস্তি করতো আমার সাথে, অন্যথায় ডিভোর্স দিত। শ্রাবণের মেঘাচ্ছন্ন বিকেল। আনান ঘরে জানালার কাছে দাঁড়িয়ে সিগারেট টানছে। এমন সময় দরজায় শালিক টোকা দেয়। আনান পেছন ফিরে শালিককে দেখতে পায়। ভাইয়ের ঘরে আসবি, দরজায় টোকা দেওয়ার কি আছে? ভদ্রতা এটা। শালিকের কথা শেষ হতে না হতে আহানের আগমন ঘটে। হাতে ট্রে, 3টে মগে কফি। আহান শালিক আনানের হাতে কফির মগ দিয়ে নিজেরটা বুঝে নেয়। আনান আহানকে সিগারেটের অফার দেয়। আহান মুচকি হাসে। ভাইয়া ডাক্তারি পড়তেছি, আর মেডিকেলের স্টুডেন্টদের স্মোকিং করা ঠিক না। আই থিঙ্ক প্রফেশনের সম্মান রক্ষার্থে বাদ দিয়েছি। আনান কিঞ্চিত হাসে। শালিক কফির মগে চুমুক দিয়ে বলে, ভাইয়া টিরিঙ্কু ছু মাছ। কেন? তুমি না থাকলে সেদিন চরম বেইজ্জতির শিকার হতাম। শালিকের কথা শুনে আনান উকিঝুঁকি মারে, যে কেউ শুনছে নাকি ওর কথা। আনানের কর্মকাণ্ড দেখে আহান শালিক একসাথে হেসে ওঠে। চিল ভাইয়া, আম্মু রহনা পার্লারে গেছে আর আব্বু ফ্যাক্টরিতে। ভাইয়া তোমার মনে আছে আগে আমরা দুইজন ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম, সারাদিনে কি হয়েছে তুমিও বলতে আমিও বলতাম। আনান মুচকি হাসে। আনান এমনিতেই চুপচাপ স্বভাবের, জুয়ের চলে যাওয়ার পর আরো চুপচাপ হয়ে গেছে। গুলি মেরেও মুখে বুলি ফোটে না। কাছের হওয়ার এই বিষয়গুলো আহান খুব ভালো করেই লক্ষ্য করে।
করে। কষ্ট লাগে আহানের। ভাইকে জ্যান্ত লাশ হিসেবে সে মেনে নিতে পারে না, কিন্তু কি আর করার। আহানেরও যে হাত পা বাঁধা। আনান ওকে দিয়ে ওয়াদা করিয়েছে আহান যেন জীবনেও আনানের সামনে বা অনুপস্থিতিতে আনানের বিয়ের কথা না তোলে। কেউ তুললেও যেন আহান তাকে থামিয়ে দেয়। অ্যাডমিশনের কোচিং করার জন্য শালিক আহানের সাথে ঢাকায় চলে আসে। দু রকমের একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে শুরু করে টোনাটুনির সংসার। শালিক আগে হার স্বীকার করে যে পৃথিবীর সব খাবার রান্না করতে পারলেও ভাত রান্না সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই, এবং সে এটাতে বিন্দুমাত্র আগ্রহীও নয়। অজ্ঞতা ভাতটা আহানকেই রান্না করতে হয়, আর বাদবাকি রান্না শালিক ইউটিউব দেখে করে। শ্রাবণের মেঘলা বিকেল, বিরতিহীন টিপটিপ বৃষ্টি হচ্ছে। রুমের সাথে লাগোয়া ছোট্ট বারান্দাটা শালিক নিজের মতো করে সাজিয়েছে। ওয়ান টাইম পাতলা প্লাস্টিকের গ্লাসে ছোট ছোট গাছ লাগিয়েছে। ক্যাকটাস শালিকের ভীষণ প্রিয়, তাই বেশিরভাগ গাছগুলো ক্যাকটাস প্রজাতির। কোনোটা ফুল দেয় আর কোনোটা নিজের কাঁটাযুক্ত দেহ দিয়েই বারান্দার সৌন্দর্য বর্ধন করে। আহান শালিক বাসায় থাকে, তখন এই বারান্দায় সে দুজন সময় কাটায়। হসপিটাল থেকে চেক আপ করে বের হচ্ছিল জুই। হঠাৎ পেছন থেকে কারো ডাকে সে থামে। পেছন ফিরে এক তরুণীকে হাসি মুখে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে। জুইকে দেখে মেয়েটা এগিয়ে আসে। জুই আপু? তুমি? তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলে জুই। মেয়েটা মুচকি হেসে বলে, আমি শালিক, আনান ভাইয়ের মামাতো বোন, আর এখন ছোট ভাইয়ের বউ। ভাইয়ার ফোনের ওয়ালপেপারে সেদিন আপনার ছবি দেখেছিলাম, তাই চেনা আপনাকে। শালিকের মুখে আনানের কথা শুনে জুইয়ের মনে বড়সড় হোঁচট খায়। আনানের ফোনের ওয়ালপেপারে জুইয়ের ছবি? তার মানে আনান এখনো জুইকে ভালোবাসে? আচ্ছা, ওর বউ কি কিছু বলে না ওকে? নাকি আকাশের মতো ওর বউ সব জেনে শুনে মেনে নিয়েছে? খুব জানতে ইচ্ছে জুইয়ের আনানের সম্পর্কে। কেমন আছে ও? ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? আমার অনেক ইচ্ছে ছিল আপনার সাথে দেখা করার। শালিকের ডাকে জুইয়ের ধ্যান ভাঙে। ভাইয়াকে যে কত বলেছি, বলতো বিয়ের সময় দেখিস। আমার সাথে কি এক কাপ কফি খাওয়া যাবে? শিওর। শালিক জুই হসপিটালের ক্যান্টিনের দিকে যায়। গিয়ে 2 কাপ কফি আর 2টো শর্মা অর্ডার দেয় শালিক। জুই কফির কাপে চুমুক দিয়ে বলে, তা বলো, তোমার খবর কি? আর খবর? আপনার না হওয়া। তুমি বলতে পারো আমায়। ওই তো তোমার না হওয়া দেবরকে বিয়ে করে ভেবেছিলাম লক্ষ্মী বউ হয়ে সংসার করব, তার হলো কই। ঘাড়ে ধরিয়ে অ্যাডমিশন কোচিং এ ভর্তি করিয়ে দিল। শালিকের কথায় জুই হাসে। বেশ অনেকদিন পর সে প্রাণ খুলে হাসতে পারছে। জুইকে এভাবে হাসতে দেখে শালিক এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। বিমোহিত কণ্ঠে বলে, ভাইয়া মনে হয় এই হাসি দেখেই তোমার প্রেমে পড়েছিল না? জুইয়ের হাসি মলিন হয়ে যায়। বুকের মধ্যে থাকা ক্ষতটা তাজা হয়ে উঠেছে একটু একটু করে। ভুলতে গিয়ে বারবার মনে পড়ছে আনানকে। সামনে চলে আসছে ওর সম্পর্কিত নানা প্রসঙ্গ। জুই দীর্ঘ শ্বাস ফেলে হাসি মুখে বলে ওঠে, আমার না হওয়া দেবরের খবর কি? এই মেডিকেলে এমবিবিএস করছে। কথা শেষ হতে না হতেই শালিকের ফোন আসে। ব্যাগ থেকে বের করে ফোনের স্ক্রিনে আহানের নাম ভাসতে দেখে শালিক। ফোন রিসিভ করে সালাম দেয় শালিক। ওপাশ থেকে সালামের জবাব দিয়েই আহান শালিককে জিজ্ঞেস করে যে সে কোথায় আছে। শালিক জবাব দেয়, ক্যান্টিনে আছি, তুমিও তাড়াতাড়ি আসো, একটা সারপ্রাইজ আছে। শালিক কল কেটে দেয়। জুইকে ওর স্বামী শ্বশুরবাড়ি সম্পর্কে জিজ্ঞেস করে শালিক। জুই খুব স্বাভাবিকভাবে উত্তর দেয় সেগুলোর। এরই মধ্যে আহানও চলে আসে। জুইকে দেখে সে ছোটখাটো ধাক্কা খায়, সাথে খুশিও হয়। এতদিনে জমানো সব কথা এক এক করে বলতে লাগে তিনজন। কথার এক পর্যায়ে জুই বলে, আনারের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? জুইয়ের কথা শুনে শালিক আহান দুজন একে অপরের দিকে তাকায়। দীর্ঘ শ্বাস ফেলে আহান বলে, ভাইয়া বিয়ে করেনি, রাজি হয়নি করতে। তোমরা আছো কি করতে? জোর করে বেঁধে বিয়ে করিয়ে দিতে পারলে না? তুমি তো জানোই ভাইয়া কেমন মানুষ। সব সময় নিজেকে সঠিক মনে করে এবং ত্যাগ করে মহান হতে চান। তাচ্ছিল্যের সুরে উদাস কণ্ঠে বলে জুই। আপু তুমি হসপিটাল এসেছিলে কেন? কারো কিছু হয়েছে? আহানের কথায় ধ্যান ভাঙে জুয়ের। কিঞ্চিত হেসে বলে, তোমার ভাইকে বলে দিও তার ত্যাগের পুরস্কার হিসেবে আল্লাহ চাইলে তিনি মামা ডাক শুনতে পারবেন। জুয়ের কথা শুনে আহান শালিক দুইজনই খুব খুশি হয়ে যায়। দুইজনই একসাথে জুইকে অভিনন্দন জানায়। আহান জুইকে সিএনজি ঠিক করে উঠিয়ে দেয়। শালিক জুইকে বিদায় দেওয়ার আগে জুয়ের নাম্বার নিয়ে নেয়, গল্প গুজব করা যাবে। রাতে খাওয়া শেষে আহান শালিক দুজনেই পড়ছিল। আহানের পড়ার দিকে পুরোদমে মনোযোগ থাকলেও শালিকের নেই। সে বিছানায় বসে বসে কলম কামড়াচ্ছে। তা আহানের চোখ এড়ায় না। সে গম্ভীর গলায় বলে, পর শালিক পর, না হলে রিক্সাওয়ালার সাথে তোকে বিয়ে দিয়ে দিব। তুই জামাই, তুই রোমান্টিক হবি, রোমান্টিক আলাপ পারবি, তুই কেন পড়তে বলিস? আর রিক্সাওয়ালার সাথে বিয়ের হুমকি দেশ, লজ্জা করে না? পড়াচোর মেয়েকে বিয়ে করে লজ্জার মাথা খেয়ে ফেলেছি। শালিক কিছু বলতে গিয়েও বলে না। আহান পড়ায় মন দেয়, কিন্তু খানিকক্ষণ বাদে দেখা যায় শালিকের আচার আচরণে কিছু পরিবর্তন লক্ষণীয়। লাজুক লাজুক হাসছে সে। আহান বইয়ের ভেতর কলম রেখে বইটা বন্ধ করে বলে, সমস্যা কি? অনেক কিছু। আনলিমিটেড প্রবলেম ওয়ান সলিউশন। শালিকের কথার মানে খুঁজে পায় না আহান। ভ্রুকুচকে বলে, মানে? তোমার কি মনে চায় না একটা বাবু তোমাকে আব্বা ডাকুক? বড় হ,
তখন একটা কেন 10টা বাবু মায় আব্বা ডাকবেনি, আর তোকে আম্মাও ডাকবেনি। আর কত বড় হব? আমার বয়স 21, আর আমার 10টা লাগবে না, একটা হলেই হবে। কথাটা বলেই হেসে মুখ লুকায় শালিক। আহান ভেঙচি কেটে বলে, নির্লজ্জ মেয়ের লাজুক হওয়ার বৃথা চেষ্টা। দাদু বলছে জামার সামনে শরম পাওয়া লাগে না, আর তুমি তো আমার আগে থেকেই চেনা, জন্মের পর থেকেই। তোমার সামনে কিসের লজ্জা শরম? শালিকের কথা শুনে আহানের অনেক হাসি পায়, কিন্তু প্রকাশ করে না। হাসিকে গলাধকরণ করে ফেলে সে। কিছুটা রাগী ভঙ্গিতে শালিককে ধমক দেয় সে। শালিক তা গায়ে মাখে না, লাজুক কণ্ঠে বলে, জুঁইয়াপুর কথা শোনার পর থেকে আমারও না মন চাচ্ছে সাদ ভাইয়াকে, মামার আনান ভাইয়াকে। থেমে যায় শালিক, মনে মনে এক গভীর হিসাব মিলাতে থাকে, যার প্রকাশ ঘটায় তার চোখ জোড়া। প্রশ্নসূচক কণ্ঠে আহানকে বলে, আচ্ছা, আনান ভাই আমার ফুফাতো ভাই, তার মানে সেই হিসাবে ভাইয়া আমার বাবুর মামা, আবার তোমার বড় ভাই, সেই হিসাবে বাবুর চাচু লাগবে ভাইয়া? এতগুলো ডাক বাবু কিভাবে দিবে ভাইয়াকে? কনফিউজড হয়ে যাবে না বাবু? গরু কেনার নাম না, এই হাঁড়ি কোনটায় দুধ, কোনটায় ঘি, কোনটায় মাখন, কোনটায় ননি রাখবে তা নিয়ে বসেছে। সামনে মেডিকেল অ্যাডমিশন, পর বাবু কোনো অশিক্ষিত মহিলাকে আম্মা ডাকবে না। ধমক দিয়ে বলে আহান। শালিক পাল্টা রাগ দেখিয়ে বলে, বাবুর মা অশিক্ষিত হয় কিভাবে? বাবুর মা ইন্টারমিডিয়েট পাশ করেছে। রাত প্রায় 10টা। এমন সময় জুঁইয়ের ফোনে কল আসে। কল রিসিভ করে জুঁই যা জানতে পারে তার জন্য জুঁই মোটেও প্রস্তুত ছিল না। আকাশ আর নেই। সন্ধ্যায় চট্টগ্রামে আলিকদমে দুর্বৃত্তদের সাথে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। সেই বন্দুকযুদ্ধেই আকাশ শাহাদত বরণ করেছে। সংবাদটা শোনা মাত্রই জুঁইয়ের পায়ের তলার মাটি সরে যায়। জ্ঞান হারিয়ে ফেলে জুঁই। শব্দ শুনে ঘরে আসে জুঁইয়ের শাশুড়ি, অর্থাৎ আকাশের মা। গর্ভবতী পুত্রবধূকে এই অবস্থায় দেখে তিনি চিন্তিত হয়ে পড়েন। ওয়াশরুম থেকে হাতে করে পানি এনে জুঁইয়ের মুখে পানির ছিটা মারেন সে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মা, আপনার ছেলে? কথা শেষ করতে পারে না জুঁই, আবার জ্ঞান হারিয়ে ফেলে। ছেলের কথা শুনে আরো চিন্তিত হয়ে পড়েন জুঁইয়ের শাশুড়ি। গত পরশু ছেলের সাথে কথা হয়েছিল তার। পাহাড়ের অবস্থা ভালো না, ছেলে তাকে জানিয়েছেন। আকাশের কিছু হয়নি তো? জুঁইয়ের শাশুড়ি আবার পানির ছিটা দেন। জুঁইয়ের জ্ঞান ফেরে। আকাশ বলেই সে হাউমাউ করে কেঁদে দেয়। জুঁইয়ের শাশুড়ি আরো আতঙ্কিত হয়ে যান। কি হয়েছে আকাশের? জুঁই কথা বলে না, হাউমাউ করে সে কেঁদেই যাচ্ছে। জুঁইয়ের কান্না দেখে আকাশের মায়ের আতঙ্ক ক্রমশ বাড়তেই থাকে। এই জুঁই, বলো না আকাশের কি হয়েছে? আকাশ আর নেই মা। কথাটা বলেই হাউমাউ করে কেঁদে দেয় জুঁই। জুঁইয়ের কথা শুনে আকাশের মাও থমকে যায়। কয়েক মুহূর্তের জন্য সে মূর্তির ন্যায় হয়ে ওঠে। তারপর হাউমাউ করে কেঁদে দেন তিনিও। স্ত্রী পুত্র বধূর কান্না শুনে আকাশের বাবা আসেন। স্ত্রীর মুখে নিজের পুত্রের মৃত্যুর খবর শুনে তিনিও ভেঙে পড়েন। কথায় আছে না, খারাপ খবর বাতাসে আগে যায়। মুহূর্তে আশেপাশে আকাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। হেলিকপ্টার দিয়ে আকাশের মরদেহ আনা হয়। ভোর রাতের মধ্যেই আকাশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জুঁইয়ের শাশুড়ি শোকে বিলাপ করছে। প্রতিবেশী মহিলারা তাকে সামলাচ্ছে। আর জুঁই, সে আকাশের খাটিয়ার পাশে পাথরের ন্যায় বসে আছে। অপলক দৃষ্টিতে সে তাকিয়ে আছে নিজের প্রিয়তম বন্ধুর দিকে। কি সুন্দর চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে লোকটা। স্বার্থপরের মতো চলে গেল জুঁইকে একা করে। অনাগত সন্তানের কথাও ভাবলো না মানুষটা। জুঁই আসলে দুর্ভাগা আর কুফা। মামি ঠিকই বলতো, জন্মের আগে বাবা, জন্মের পরে মা, এদিকে সন্তান জন্মের আগে নিজের স্বামীকে হারালো। আকাশ শুধু জুঁইয়ের স্বামী ছিল না, সাথে ছিল খুব ভালো বন্ধু। জুঁইয়ের বলা প্রতিটা শব্দকে আকাশ প্রাধান্য দিত। স্বামীর অধিকারের জন্য যে মানুষটা কখনো জুঁইকে জবরদস্তি করেনি। অপেক্ষা করেছে বছরের পর বছর। আগে যদি জুঁই জানতো আকাশকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দিলে আকাশ এভাবে চলে যাবে, তাহলে জুঁই কখনোই তাকে তার অধিকার দিত না। সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের চেহারা দেখে কলিজা কেঁপে ওঠে আহানের। শালিককে পড়তে দিয়ে ঘুমিয়েছিল সে। যেহেতু সকাল 8টায় তার ক্লাস আছে, কিন্তু মেয়েটা যে পড়া বাদ দিয়ে এমন কাজ করবে আহান কল্পনাও করেনি। শালিক, গম্ভীর স্বরে ডাক দেয় আহান। শালিক বাচ্চাদের মতো মোচড়ামুচড়ি করে। ঘুমন্ত গলায় বলে, রাত 3টা পর্যন্ত পড়েছি, একটু ঘুমাতে দাও। পড়ছিস না ছাই, আমার মুখের এই অবস্থা কেন? ধমক দিয়ে বলে আহান। ধমক খেয়ে শালিক এক লাফে ঘুম থেকে উঠে যায়। ঘুমো ঘুমো চোখে আহানের চেহারা দেখে সে ভূত ভূত করে লাফিয়ে ওঠে। হাল্লা গো, ভূত! নিজে একাম করে নিজেই ভয় পাস? সকালবেলা ভূত বের হয় কেমনে? তোর জামাই আমি, পেতনি কোথাকার। আহানের কথা শুনে শালিক মুখ টিপে ফিক করে হেসে দেয়। আহান তাজ্জব বনে যায়। হাসছিস কেন? তোমায় না ভীষণ সুন্দর লাগছে। এত ফাজলামি করিস কেন তুই? এত ভাল লাগে কেন ফাজলামি করতে, বিশেষ করে তোমার সাথে? মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে শালিক। আহান কিছুটা বিব্রত হয়ে যায়। মেয়েটা বেশ ভালো করে জানে আহানের দুর্বলতা। সে দুষ্টুমি করেও এমন ভাবে তাকাবে যে চাহনিতে আহানের রাগ গলে যেতে বাধ্য। তুই আমায় এমন সাজিয়েছিস কেন? দাঁতে দাঁত চেপে বলে আহান। শালিক মৃদু হেসে বলে,
ইউটিউবে মেকআপ টিউটোরিয়াল দেখছিলাম তো। তাই বলে তুই তার ট্রায়াল আমার উপরে দিবি? তো কার উপর দেব? তুমি ছাড়া আর কে আছে আমার বলো? নিষ্পাপ চাহনিতে তাকিয়ে বলে শালিক। আহান বিরক্ত হয়। সে চাহনির মায়ায় ডুবে যাওয়ার আগে আহান সেই স্থান প্রস্থান করে। শালিক বিছানায় আবার ধপাস করে পড়ে ঘুমিয়ে পড়ে।